প্রদমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন বলে মন্তব্য ইসমাইল হানিয়ার। পরেই থাকবে সিরিয়ার কয়েকটি স্থানে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত 4। থাকবে এবার ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতি বিদ্রোহীদের কঠিন হামলা। এরপরেই জানাবো রাফা হতে রক্ত ঝরাচ্ছে ইসরায়েলের বড় দোসর আমেরিকান বোমা। এবং সর্বশেষ জানিয়ে দিব জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের ধ্বংস আমরা একসঙ্গে দেখব বলে মন্তব্য হামাস প্রধান ইসমাইল হানিয়ার। হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন। ইরানের শীর্ষ নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে আলী খামেনি হামাস প্রধানকে বলেন, আমাদের ইচ্ছা একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিনিরা। হামাসের পলিট ব্যুরো প্রধান জবাবে বলেন, ইনশাল্লাহ আমরা সেদিনটি একসঙ্গেই দেখব। এ সময় ইরানের নেতা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন নিয়েও মন্তব্য করেন। খামেনি বলেন, কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে। কে জানতো যে একদিন জাপানের ফিলিস্তিনিদের পক্ষে ফার্সি ভাষায় রব উঠবে। ইসরায়েলকে ধ্বংস করার যোগ করেন তিনি। খামেনির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। এর আগে ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধি প্রয়াত প্রেসিডেন্ট অংশগ্রহণ করেন। হানিয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আমি আরো বলছি, আমি নিশ্চিত ইরান ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, যোগ করেছেন তিনি। হানিয়া আরো বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর আলী খামেনি মন্তব্য করেছেন, জায়নিস্টদের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। হামাসের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। 7 অক্টোবর হামাসের হামলার 3 দিন পর আলী খামেনি বলেছে, ইসরায়েল 7 অক্টোবরের পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে। সিরিয়ার কয়েকটি স্থানে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত 4। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্য সাগরের তীরবর্তী বার্নিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুটি নিহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দিক থেকে ইহুদিবাদী ইসরায়েল বিমান বার্নিয়া শহরের মধ্য অঞ্চলে 2টি স্থানে হামলা চালিয়েছে। এতে একটি মেয়ে শিশু নিহত এবং 10 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় 20 জন আহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল পূর্ব অঞ্চলীয় হোমস শহরেও বিমান হামলা চালিয়েছে, যাতে 3 ব্যক্তি নিহত হন। সিরিয়ার অবজারভেটিভ বলেছেন, হোমসে নিহত 3 ব্যক্তি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগী হিসাবে সিরিয়ার তৎপর ছিলেন। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশের সামরিক বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলগামী আরো 3 জাহাজে হুতিদের ভয়ানক হামলা। লোহিত সাগর, ভূমধ্য সাগর ও আরব সাগরে ইসরায়েল অভিমুখী 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইরান সমর্থিত ওই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়াহিয়া সারি জানান, প্রথম আক্রমণটি আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC আলেকজান্দ্রা লক্ষ্য করে করা হয়েছে। সে সময় জাহাজটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় আক্রমণটি হুতির নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে করা হয়েছে। তারা একত্রে লোহিত সাগর দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী ইয়ানিস নামক জাহাজটিতে হামলা চালিয়েছে। তৃতীয় হামলাটি চালানো হয় ভূমধ্য সাগর দিয়ে চলা ইসরায়েলি জাহাজ SS কে লক্ষ্য করে। জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহী গোষ্ঠী। US সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিরা লোহিত সাগরে 2টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরের 3রা মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছে, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি। ইয়াহিয়া সারি বলেছে, ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্য বস্তুতে পরিণত হবে। আর সম্প্রচারের সঙ্গে সঙ্গেই এই ঘোষণা কার্যকর করেন তিনি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, আরফ আল মান্দা প্রণালী ও ইডেন উপসাগরে গুরুত্বপূর্ণ
শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধর দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিরিক্ত পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ আমেরিকায় যাতায়াত করছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য। ফিলিস্তিনের গাজার রাফা শরণার্থী তাঁবুতে চালানো হামলা যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। জি ঠিকই শুনেছেন, মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে। ওই হামলায় 23 শিশু, নারী, বয়স্ক সহ কমপক্ষে 45 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 200 জনের বেশি। নিরাপদ ঘোষিত এলাকায় ওই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শরণার্থী তাঁবুতে হামলায় একাধিক ভিডিও বিশ্লেষণ করে CNN জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংস অবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনা করেও দেখেছেন। এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্র সরবরাহ করা JBU-39 বোমা ব্যবহার করছে ইসরায়েল বাহিনী। CNN এর দেওয়া ভিডিওতে দেখা যায় রাফায় তাঁবু দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রের বড় একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। রাতে চালানো ওই হামলা থেকে নিজেদের রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন অনেক নারী ও শিশু পুরুষ। ধ্বংসস্তূপ থেকে শিশু সহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই পুড়ে মারা যান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য ট্রেট বলেন, রাফা শহরে ব্যবহার করা বোমা ধ্বংস অবশেষ দেখে এটিকে JBU-39 বলে শনাক্ত করেছেন। তিনি বলেছেন, এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ, নির্দেশক সরঞ্জাম বা ডানা একেবারেই ব্যতিক্রম। ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বোমাগুলো আয়তন পরিসীমা হিসাবে ব্যবহার সব জায়গায় প্রয়োজন হয়। এ বিষয়ে আরও আশঙ্কার কথা হলো, এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে গাজা যুদ্ধ আরও 7 মাস চলতে পারে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাচি হ্যানেগভি জানিয়েছে এই তথ্য। তার দাবি, হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজার যুদ্ধ আরও 7 মাস স্থায়ী হতে পারে। তার মানে হলো যুক্তরাষ্ট্রের পাঠানো বোমা আর ভয়ঙ্কর অস্ত্র দিয়েই আরও 7 মাস গাজায় অভিযান চালানো হবে। তার মানে সেখানে আরও রক্ত ঝরবে। গাজার লাখো মানুষের আর্তনার্তের যে কোনো মূল্যই নেই যুক্তরাষ্ট্রের কাছে। যুদ্ধবিরোধী বিশ্ব বিবেকের মুখে এখন একটাই ঘৃণ, ইসরায়েল নয়, ইসরায়েলের হাত দিয়ে গাজাবাসীকে মারছে যুক্তরাষ্ট্রই। রীতিমতো প্রীতি ছায়া দিয়ে যুক্তরাষ্ট্র আগলে রাখছে ইসরায়েলকে। জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিংওয়িং। এসব ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরো বলা হয়েছে, এই ইস্যুতে শীঘ্রই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে আলোচনা করবে সিউল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিককে জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দা ও জানিয়েছে তিনি। কোরিয়ার উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুল ইয়ো, জাপানের পররাষ্ট্র এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপাক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল 2019 সালে। সোমবারে সেই বৈঠকে কঠোর নিন্দা জানিয়েছিল পিংওয়িং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-তে এই বৈঠকে গভীরভাবে উস্কানিমূলক উল্লেখ করা হয়েছিল। উত্তর কোরিয়া নিজেকে পরমাণু সমৃদ্ধ রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে এবং প্রতিবেশী দেশগুলো এ ধরনের বৈঠক একেবারেই প্রকাশ পায় পিংওয়িং। বৈঠকে নিন্দা জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে বেশ কিছু বেলুন ও উড়েছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন প্রশাসন। সেই বেলুনগুলোতে গ্যাসের পাশাপাশি ভরা হয়েছিল আবর্জনা।